একজন উপদেষ্টা তার নেতৃত্বে অথবা তার প্ররোচনায় এরকম একটি সংবাদ এসেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির 129টি ওয়ার্ডে তারা প্রশাসক বসাতে চাচ্ছে এবং সেখানে ব্যাপক বাণিজ্য ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের মনোনীত ব্যক্তিদেরকে কাউন্সিলর পদে প্রশাসক হিসাবে মনোনয়ন করার চেষ্টা চলছে। যে স্থানীয় সরকার বিষয়ে আমাদের এখানে বলা হচ্ছে যে স্থানীয় সরকারকে আরও যে তার বিকেন্দ্রীয়করণ করা হবে, শক্তিশালী করা হবে। এবং আমি যেহেতু ঢাকা মহানগর দক্ষিণ থেকে বিগত 2020 সালের মেয়র প্রার্থিতায় করেছি এবং ধানের শীষের প্রার্থী ছিলাম, তাই এই ব্যাপারে আপনাদেরকে দুই একটি কথা বলতে চাই। আমাদের এই দফায় বলা হচ্ছে যে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে এবং কেন্দ্র থেকে যে একটা নিয়ন্ত্রণের বিষয় থাকে সেখান থেকে তাদেরকে মুক্ত করে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে, তাদেরকে আলাদা আর্থিক বাজেট বরাদ্দ দেওয়া হবে এবং তাদেরকে একটা স্বাধীনতা দেওয়া হবে। আপনারা অতীতে দেখেছেন যে রাজশাহী সিটি মেয়র, তিনি ধানের শীষের মেয়র হওয়ার কারণে তাকে 8 মাস জেলে থাকতে হয়েছে মেয়র নির্বাচিত হওয়ার পরে। গাজীপুরের যিনি সাবেক মেয়র ছিলেন উনি একদিনের জন্য উনি অফিস করতে পারেন নাই, তাকে পুরো সময়টা কারাগারে কাটাতে হয়েছে। এরকম বিভিন্নভাবে সারা দেশে আমাদের যে উপজেলা চেয়ারম্যান মধ্যে যারা ধানের শীষে 2-1 জন যারা অনেক বৈরিতার মধ্যেও এত কারচুপি এত ভোট ডাকাতির মাধ্যমে যারা অনেক কষ্ট করে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদেরকে এলজিআরডি সচিবের একটা শোয়ে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। একজন মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে কিভাবে একজন সরকারি কর্মকর্তা একজন সচিব একটা সই দিয়ে বরখাস্ত করে দিতে পারে, সেটা আমাদের বোধগম্য নয়। আমরা আগামী দিনে এই দফাতে বলা হচ্ছে যে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে এবং তাদেরকে একটা আলাদা সত্তা হিসেবে তারা যাতে গড়ে তুলতে পারে এবং তারা জনগণের দোরগোড়ায় যাতে সেবা নিয়ে যায় সেটির ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইন সংশোধন করে সেটি আগামী নির্বাচিত পার্লামেন্টে পাশ করা হবে। এই বিষয়ে ব্যাপক বিস্তারিত আলোচনা মাঝে মধ্যেই আমি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে করেছি এবং মাঝে মধ্যে 2-4টি বিষয় ওনার সাথে কথা হয়ে থাকে। আমাদের নজরে একটি বিষয় এসেছে যে এই বিষয়টি আপনাদের সামনে বলতে চাই, আপনাদের সামনে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা জাতি এবং ঢাকাবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে বলতে চাই। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বর্তমান সরকার এদের একজন উপদেষ্টা তার নেতৃত্বে অথবা তার প্ররোচনায় এরকম একটি সংবাদ এসেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির 129টি ওয়ার্ডে তারা প্রশাসক বসাতে চাচ্ছে এবং সেখানে ব্যাপক বাণিজ্য ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাদের মনোনীত ব্যক্তিদেরকে কাউন্সিলর পদে প্রশাসক হিসাবে মনোনয়ন করার চেষ্টা চলছে। তো এইটি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো মিথ্যা সংবাদের কোনো ভিত্তি নাই, কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে আমি আজকের এই কর্মশালার থেকে হুঁশিয়ারি দিতে চাই যে এটা কিন্তু কোনোভাবে তারা সফলভাবে সম্পন্ন করতে পারবে না। যদি জনগণের বিরুদ্ধে গিয়ে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল তার বিপক্ষে গিয়ে যদি এখন খুনি হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য করে অযোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে, সংসদে নিয়েছে, মেয়র বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, একই কাজ যদি এখন করা হয় সেটা কিন্তু বাংলাদেশ এখন ঢাকা শহরের জনগণ মেনে নিবে না। তাদেরকে কিন্তু জনগণ অফিসে একদিনের জন্য বসতে দিবে না, এটা আমি পরিষ্কারভাবে বার্তা দিতে চাই। যদি প্রশাসক নিয়োগ দিতে হয়, কারণ এখন যেহেতু কোনোখানে কাউন্সিলররা নাই, সেবা বিঘ্নিত হচ্ছে, তাহলে সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সকলের উন্মুক্ত প্রক্রিয়ার মাধ্যমে এবং এখানে আমরা যারা অংশীজন রয়েছি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, কিন্তু বিএনপি সর্ববৃহৎ অংশীজন, আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য ব্যক্তিদেরকে সেখানে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে, তাহলে সেটা জনগণ মেনে নেবে। অন্যথায় কিন্তু জনগণ এই ধরনের অপকর্ম যদি হয়ে থাকে এটা কিন্তু জনগণ মেনে নিবে না, কোনোদিনও মেনে নিবে না, আমরা কেউই এটা মেনে নিব না। এটা হলো আমাদের শেষ কথা। আর আরেকটি যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের 31 দফায় পরিকল্পিত নগরায়নের কথা বলা হচ্ছে। আজকে ঢাকা শহরের যে নগরের যে বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ব্যাপক মাত্রায় দূষণ হচ্ছে, রাস্তাঘাটের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এখানে ড্রেনেজের বেহাল অবস্থা, এখানে অপরিকল্পিতভাবে যে যার মতো জোর খাটিয়ে বিল্ডিং কোড না মেনে নির্মাণ যে বিধিমালা সেটি না মেনে
যে মাস্টার প্ল্যান অনুযায়ী বিল্ডিং না করে যেখানে 5 তলা বাড়ি দালান হওয়ার কথা ছিল সেখানে আজকে 24 তলা, 25 তলা, 30 তলা পর্যন্ত ভবন নির্মাণ হচ্ছে, কিন্তু রাস্তার পরিমাণ 1 ইঞ্চি বাড়ে না। তো কীভাবে সেখান দিয়ে আমরা ওই যে 25 তলা বিল্ডিংয়ের যে জনবসতি তাদেরকে আমরা চলাচলের ব্যবস্থা করে দিব, কিভাবে আমরা ড্রেনেজের ব্যবস্থা করে দিব, কিভাবে আমরা যে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ পানির যে সাপ্লাই সেটি আমরা কিভাবে ব্যবস্থা করে দিব। এবং এই যে দূষণ বাড়ছে, এই ঘনবসতির কারণেই কিন্তু দূষণটা এক জায়গায় ঘনীভূত হচ্ছে এবং ঢাকা শহর কিন্তু প্রতিনিয়ত 1 থেকে 10-এর মধ্যে সবচেয়ে দূষিত নগরের মধ্যে রয়েছে। এখানে যে ইটের ভাটাগুলো রয়েছে সেটা একটা বড় কারণ অবশ্যই, কিন্তু আমরা মনে করি যে এখানে যে একেবারে ঘনীভূতভাবে যে নগরায়ন হয়েছে তার ফলে যানবাহনের পরিমাণ অতিমাত্রায় বেড়ে গিয়েছে এবং এখানে আনফিট ভেহিকেল যে মানে যেগুলো ফিটনেস নেয়, ফিটনেসবিহীন বাস এবং আরও অন্যান্য যানবাহন রয়েছে তাদের যে ধোঁয়াটা নির্গমন হয় এবং ঘন্টার পর ঘন্টা যখন এই যানবাহনগুলো যানজটে আটকিয়ে থাকে তখন কিন্তু দূষণের মাত্রাটা বহুগুণ বৃদ্ধি পেয়ে আজকে বেহাল অবস্থা আমরা এসেছি। এছাড়া আমাদের যখন বিভিন্ন প্রকল্প হচ্ছে, সরকারি প্রকল্প বিভিন্ন যখন আমাদের দালান কোঠা নির্মাণ হচ্ছে সেখানে কোনো ধরনের বিধিমালা না মেনে যে নির্মাণের যে প্রক্রিয়াটা করা হচ্ছে তাতে করে কিন্তু ধুলাবালির যে এখন সারা ঢাকা শহরে আপনারা 10 মিনিট কেউ যদি খোলা রাস্তায় হাঁটে বা মোটর সাইকেল দিয়ে যায় একটা মাস্ক পরে থাকে দেখবেন কালো হয়ে গিয়েছে, সেখানে ধুলার পরিমাণ এত। এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসন করার জন্য আমাদের 31 দফায় বলা হচ্ছে সেখানে পরিকল্পিত নগরায়ন করা হবে। আগামী 50 বছরে কি পরিমাণ ঘনবসতি আমরা রাখতে পারি, একটা কতটুকু সাস্টেনেবল হয়, কতটুকু সেটা মানে একটা ধারণ ক্ষমতা নিতে পারে সেইভাবে পরিকল্পনা মাফিক শুধু ঢাকা নয়, ঢাকার আশেপাশে আপনারা জানেন যে অনেকগুলো ইউনিয়নকে যুক্ত করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করা হয়েছে এবং ঢাকার যে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ সেটি রাজুকের অধীনে যে প্রকল্পটি রয়েছে সেখানে কিন্তু বৃহত্তর ঢাকা এবং আশেপাশের জেলা নিয়ে প্রকল্প রয়েছে। কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি এই প্রকল্পগুলো বিএনপি সরকারের পরে ভর্তি আমলে শুধু প্রকল্পটা কাগজে কলমে প্রকল্প রয়ে গেছে, সেখানে মানে বিচ্ছিন্নভাবে কিছু কিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যেটি আমরা মনে করি শুধুমাত্র খুনি হাসিনার যে দুর্নীতিবাজ মন্ত্রী এমপি যারা ছিল এবং তাদের দুর্নীতিবাজ নেতা তাদেরকে আর্থিকভাবে লাভবান করার জন্য বিচ্ছিন্নভাবে একটা প্রকল্প ধরেছে, আরেকটা প্রকল্প ধরেছে, কিন্তু একটার সাথে যে আরেকটা সংযুক্তি দীর্ঘমেয়াদে কিভাবে আমাদের নগরায়ন হবে সেটা কিন্তু মানা হয় না, সেটা কিন্তু মেনে চলা হয় না। যেটার একটা উদাহরণ আপনারা দেখবেন মগবাজারে যে ফ্লাইওভারটা রয়েছে সেখানে ফ্লাইওভারের উপরে ট্রাফিক লাইট, এটা পৃথিবীতে এই ইতিহাসে নাই কোনোদিনও যে ট্রাফিক লাইট ফ্লাইওভারের উপর থাকে। তার কারণ কি, যে ডিজাইনার যে নকশা যারা করেছেন সেই কোম্পানিটি আমেরিকায় যেহেতু রাস্তার অপর সাইড দিয়ে গাড়ি চলে সেই আদলে তারা নকশাটি করেছিল। পরবর্তীতে নির্মাণ কাজ প্রায় 80% হয়ে যাওয়ার পর তাদের এটা মানে তাদের নজরে আসে যে নকশাটা তো রাস্তার উল্টা পাশ দিয়ে হওয়ার কথা ছিল। এই ধরনের কাজ তারা করেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটা কিন্তু বিএনপির আমলে হাতে নেওয়া প্রজেক্ট ছিল, কিন্তু দীর্ঘ 13, 14, 15 বছর এটার কাজ বন্ধ হয়েছিল, এটার ফান্ডিং ছিল না, এটা তারা লুটপাট করেছে বা হয়তো বা তাদের পকেটে যথেষ্ট পরিমাণে ঘুষ যায় নাই দেখে এটা বন্ধ ছিল। এখন আবার কিছু বিগত 2 বছরে এটা নিয়ে এসে কিছু দূর করা হয়েছে মগবাজার পর, এখন আবার বন্ধ রয়েছে। তো এই প্রকল্পটা, এই ধরনের প্রকল্প তো আরও 10 বছর 15 বছর আগে শেষ হয়ে আরও এরকম 4-5টা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা শহরে বিদ্যমান থাকার কথা ছিল। এই দুর্নীতির কাহিনী তো আমরা সবাই জানি যে 1 টাকার জিনিস 100 টাকায় করেছে, 100 টাকার জিনিস 1000 টাকায় তারা করে নিজেদের পকেট ভারী করেছে। তো এই সকল জিনিস থেকে আমরা বের হয়ে আসবো, যেটিও আমাদের 31 দফার অন্যতম আরেকটি অঙ্গীকার জনগণের কাছে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব এবং দুদককে আমরা নতুনভাবে এমনভাবে বা আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এমনভাবে সাজানো হবে যাতে কোনো দুর্নীতিবাজ যাতে সেখানে পার না পেয়ে যায় এবং সকলেই তাদেরকে দুর্নীতিবাজদেরকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করা হয় এবং আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতে যাতে আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি। এবং খুনি হাসিনার আমলের যে রেখে যাওয়া আগাছাগুলা তারা কিন্তু এখনো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গিয়েছে, এদেরকে আমাদেরকে উচ্ছেদ করতে হবে, এদেরকে বিতাড়িত করতে হবে, তাহলে পরে আমরা আগামী দিনে একটা
যে প্রত্যাশার যে বাংলাদেশ সেটিকে আমরা করতে পারবো। সর্বোপরি সবশেষে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে যে 5ই আগস্টের পরে শুধু নয়, আমি বলবো সবসময় জনগণের প্রত্যাশাটা রাজনীতিবিদদের থেকে একটা ভিন্ন ছিল, কিন্তু সবসময় আমরা কিন্তু সেটা তাদেরকে ডেলিভারি করতে পারি না। তো আমাদেরকে নিজেদেরকেও শুধরাতে হবে। আমাদের শত্রু এখন বলতে গেলে সবাই এখন বিএনপির সমালোচক। সকল মিডিয়ার ভিতরে এখনো খুনি হাসিনার দোসররা লুকিয়ে রয়েছে। এতদিন তারা মানে গুহার ভিতরে লুকিয়েছিল, এখন তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে যেমন লিপ্ত হয়েছে, পাশাপাশি আমাদের কিন্তু অনেক দোষ ত্রুটি রয়েছে। এটি কিন্তু আমাদেরকে অস্বীকার যদি আমরা করি তাহলে তো হাসিনার পথে হাঁটা হবে। অতএব সেটি করা যাবে না, আমাদেরকে শুধরাতে হবে। হ্যাঁ, আন্দোলন সংগ্রাম আমরা সকলেই করেছি এবং সেটি করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা করেছি, যেটা তখন প্রয়োজন ছিল। কিন্তু তাই বলে এখন এসে যদি আমি মনে করি আমি ফ্রি লাইসেন্স পেয়েছি, আমি যা ইচ্ছা তাই করবো, তাহলে কিন্তু সেটা জনগণ মেনে নিবে না এবং সেটা দলের ক্ষতি হবে, সেটা আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত করবে। তাই আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে, শোধরাতে হবে। জনগণের সমর্থন যদি থাকে, আমরা কেন শুধু 5 বছর চিন্তা করছি, আমরা কেন চিন্তা করছি না আমরা আগামী 4টা নির্বাচনে সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য ভোটে আমরা 4 বার ক্ষমতায় আসবো। কেন আমরা 20 বছরের পরিকল্পনা নিচ্ছি না? রাজনীতিবিদ হিসেবে তো আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা থাকা উচিত। অতএব আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে। এখনই আমরা আমাদের এই যে বিষয়গুলো রয়েছে সেগুলিকে করতে গিয়ে যে আমরা যদি দলকে ক্ষতিগ্রস্ত করি তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এবং সেটা কারো জন্য লাভবান হবে না এবং জনগণও কিন্তু এটা জনগণের মন থেকে আমরা উঠে যাব। তাই আমি সবাইকে আবার অনুরোধ জানাবো, নিজেদেরকে সংশোধন করি এবং নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে কোনোভাবেই যাতে কোনো কিছুর বিনিময়ে যাতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো বৈরিতা না হয়। হ্যাঁ, প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমাদের মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়, সেটা আমি আপনাদের কাছে আহ্বান জানাবো। কারণ দল বাঁচলে আমরা বাঁচবো, রাজনীতি বাঁচলে আমরা বাঁচবো। তাই আমাদেরকে দলকে বাঁচাতে হবে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, যাতে একটা যে প্রত্যাশার বাংলাদেশ আমরা করতে পারি এবং জনগণের ভালোবাসা, জনগণের মণিকোঠায় যাতে আমরা একটা স্থায়ী অবস্থান করে নিতে পারি।